ভাত রুটি দুটোই খাওয়া উচিত, কিন্তু তার পরিমাণটা যেন ঠিক থাকে। এটা নয় কি আমরা ভাতের অ্যামাউন্টটাই বেশি খেলাম। আরেকটা আমাদের কনসেপশন আছে যে ভাত কম খেয়ে রুটির অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো, তাহলেই নাকি আমাদের কার্বোহাইড্রেটটা কমে যায়, কিন্তু একই পরিমাণে তার যে ক্যালোরিজ যে থাকে ভাত আর রুটির মধ্যে একই থাকে। সেজন্য তুমি ভাতই খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কম পোর্শনে ভাত খাও। সেইটা রিপ্লেস করবে মোর অফ স্যালাড, মোর অফ ফাইবার, শাক পাতা সবজি। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা মেয়েরা ঘরে বাইরে সব দিক সামাল দিতে গিয়ে নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই। যত মেনোপজের দিকে যাওয়া যায় তত দেখা যায় যে মহিলাদের হাড়ের ঘনত্ব কমতে থাকছে। তার কারণ অস্টিওপোরোসিস। হ্যাঁ ঠিক, আজকে আমাদের এটাই আলোচনার বিষয়। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমরা আজকে পেয়ে গিয়েছি ডায়েটিশিয়ান ইন্দ্রাণী ঘোষকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। ম্যাম, আজকে আমাদের যেটা বিষয় যে মহিলারা তো নিজেদের খেয়াল রাখেই না একেবারে, তো যার ফল হচ্ছে যে মানে অল্প বয়স থেকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি দেখছি যে কমছে, কিন্তু কোনো রকম তারা সেটা ইনটেক করে না। স্বাভাবিকভাবে তার ফল হচ্ছে অস্টিওপোরোসিস। তো একটু যদি বলেন যে ম্যাম মেয়েরা নিজেদের কিভাবে খেয়াল রাখবে এবং কিভাবে বুঝবে যে তাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি কি যে 30 বছরের পর থেকেই আমাদের ক্যালসিয়াম, তার সাথে ভিটামিন ডি এগুলোকে আস্তে আস্তে করে নিজেদের খাবারের মধ্যে আমাদেরকে ইন্ট্রোডিউস করলে অনেকটা বেটার হবে। যেমনি ধরো ক্যালসিয়াম, ধরো দুধ জাতীয় জিনিস বা ছোট মাছ এই সবগুলো যদি আমরা খাই, বা ডিম যদি খাই, তার সাথে ভিটামিন ডি। এবার ভিটামিন ডি এর ফুড সোর্সটা অনেকটা কম, বেশিরভাগটাই আমাদের সূর্যের আলো থেকে আমরা 80% শরীর ওটাই অ্যাবজর্ব করে। সেই জন্য চেষ্টা করুন অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস, নয় সকালে নয় বিকেলের দিকে রোদ্দুরে বা আলোতে একটুখানি থাকতে, তাতে অ্যাবজর্পশনটা হবে। কারণ আমাদের এমনিতেও ইন্ডিয়ান কালচারে কিন্তু পুরো যে মানে শরীরে যে অ্যাবজর্পশন অফ সানরেজ কিন্তু খুবই কম হয়, কেন আমরা অতটা এক্সপোজড নই টু দ্য সান। সেজন্য খাবারের ক্ষেত্রেও খুব কম জিনিসেই আমরা ভিটামিন ডি পাই, সেজন্য অ্যাবজর্পশনটা কম হয়। এই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম আর ভিটামিন ডি যখন বলছি, আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো এর সাথে কিন্তু একটা সিট্রাস ফ্রুট একটা খেতে হবে এভরিডে। এভরিডে, তাহলে অ্যাবজর্পশনটা সেভাবে হবে। সবকিছু খাবারই আমরা যদি পরিমাণ মতো খাই অ্যান্ড এভরিডে রেগুলারাইজড খাই, ধরুন সপ্তাহে 1-2 দিন ঠিক আছে এদিক ওদিক হতে পারে, বাট এমন খাবার খাই যার মধ্যে সবকিছু থাকে, পোর্শন মেপে লিমিট মেপে যদি খাই, তাহলে হয়তো আমাদের 40 বছর পরে এতটা প্রবলেম, কেন জেনারেলি 45 থেকে মেনোপজের টাইমটা স্টার্ট হতে থাকে, কারোর 50-তে গিয়ে বা 52-53-তে গিয়ে জেনারেট হয়, এই সময় প্রচুর হরমোনাল চেঞ্জ হয়। সেই ক্ষেত্রেই কিন্তু আমাকে আগে থেকে যদি প্রিকশন নিই, হয়তো আমাদের অতটা মারাত্মকভাবে জিনিসটা হবে না, কিছুটা হয়তো রক্ষা আমরা পেতে পারি, আর 100% পাবোই, সেটা আমাদের দেখতেই হবে। মানে সেটাতে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো যদি তারা প্রপারলি খেতে থাকে তাহলে এটা আটকানো যেতে পারে। হ্যাঁ, 100% সেটা সেক্ষেত্রে আটকানো যেতে পারে। এবার কিছু ক্ষেত্রে হয়তো খালি খেলেই তো হবে না জিনিসটা, সেটাকে কিভাবে শরীরের মধ্যে অ্যাবজর্পশন হচ্ছে, প্রত্যেকটা মানুষের অ্যাবজর্পশন পাওয়ার, তার যে মেটাবলিজম শরীরে, সব মানুষের কিন্তু আলাদা আলাদা থাকে। কিছু মানুষ হয়তো খাচ্ছে কিন্তু তার অ্যাবজর্পশনটাই সেভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো আমরা অন্যদিকে তাকে মেডিসিনস দিয়ে বা কিছু দিয়ে তাকে করা হয়, কিন্তু সেটা অনেক পরের দিকে। আমরা ঘরোয়াভাবে প্রথমেই আমরা স্টার্ট করব, যেটা আপনি বললে, যে একটু ক্যালসিয়াম, একটু ভিটামিন ডি, তার সাথে অবশ্যই কিছু সিট্রাস ফ্রুটস বা প্রোটিন এরকম কিছু দিয়ে রেখে আমরা স্টার্টটা এরকম ভাবেই করবো। অ্যাটলিস্ট এটা এ নয় কি আজকে খেলে কালকে বেড়ে যাব, তা নয়, কিন্তু এটা কিন্তু একটা লং প্রসিডিওরে চলতে থাকে। যেমনি ধরুন ছোটবেলা থেকে আমরা বলি যে বাচ্চাদের হাড়গোড় শক্ত হওয়ার জন্য দুধ জাতীয় জিনিস দেওয়া হয়, সেখান থেকে কিন্তু ক্যালসিয়াম ইনটেকটা শুরু হয় আস্তে আস্তে। ভিটামিন ডি যেটা রয়েছে, এটা কি যদি শুধুমাত্র ভিটামিন ডি নেওয়া হলো তার সঙ্গে ক্যালসিয়াম কেউ খাচ্ছে না,
তাহলে কি ওটা প্রপারলি অ্যাবজর্পশন হয়? না, অ্যাবজর্পশন হয় না। ক্যালসিয়াম নিতে দুটো হবে। জিনিস একসাথে লাগবে, একটার সাথে আরেকটা অ্যাবজর্পশন হেল্প করে। ক্যালসিয়ামের সাথে হুম ভিটামিন ডি থাকতেই হবে, তবেই সে অ্যাবজর্পশন হয়। যেমনি ধরুন একটা আয়রন, হুম আয়রন মানে আমাদের অ্যানিমিক, জেনারেলি ইন্ডিয়ান ফিমেলসরা বেশিরভাগ দিকেই হুম অ্যানিমিক হয়। হুম তো আমরা আয়রন ট্যাবলেট খালি দিলে কখনো হবে না। হুম প্রত্যেকটা আয়রন ট্যাবলেটের সাথে ওটা ফর্টিফাইড থাকে উইথ ভিটামিন সি। তার ভিটামিন মানে সি। আয়রন আর ভিটামিন সি একসাথে কাজ করে। যেমনি সেই ক্ষেত্রে যদি আমরা ধরি আহ, মাছ, মাংস, ডিম বা ডাল জাতীয় জিনিসে আমাদের প্রচুর পরিমাণে আয়রন থাকে, হুম অবশ্যই তার সাথে কিন্তু আমরা একটা সাইট্রাস, পাতি পাতি লেবু, লেবু। যেটা আমরা খাই জেনারেলি, অবশ্যই দিয়ে খাবে। তাতে অ্যাবসর্পশন অফ আয়রনটা শরীরে তাড়াতাড়ি হয়, এবং হয় না হলে কিন্তু আয়রন অনেক ক্ষেত্রেই অ্যাবসর্পশন শরীরে হবে না। আর অস্টিওপোরোসিস কি কম বয়সী মেয়েদেরও হতে পারে, নাকি এটা একটু এজ হওয়ার পরেই হয়? না, না, অস্টিওপোরোসিস কম বয়সী মেয়েদেরও হতে পারে। এটা নয় কি বয়সকালীনই হবে, সেরকম কিছু নয়। বয়সকালীনে বেশি দেখা যায়, হুম কিন্তু আগে থেকেও আজকালকার এত জাঙ্ক ফুডস অ্যান্ড প্রপার ইনটেক অফ ফুড এতটাই কম হয়ে গেছে যে সেজন্য এটা আগেই হয়তো 10 বছর কারোর পরে আসা উচিত ছিল, সেটা আগেই 10 বছর আগেই এসে যাচ্ছে। তো আমি যদি প্রপার খাবার আগে থেকে না খাই, তাহলে কিন্তু হবে না। কারণ জাঙ্ক ফুডস এর মধ্যে, জাঙ্ক ফুডস মানে কি বাইরের খাবার, এদিক ওদিক খাবার, ওগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কিছু নেই বললেই চলে। এর সঙ্গে অ্যালকোহল কনজাম্পশন বা স্মোক করা এগুলো কি রিলেটেড? এগুলো যারা করে তাদের ক্ষেত্রে কি এই সমস্যাটা অনেক বেশি হয়? দেখুন, সেটা তো অনেকটা ক্ষেত্রেই হবেই, কারণ অ্যালকোহলের সাথে অ্যাবজর্পশন গুলো হুম আস্তে আস্তে কমে যায়। এবার আমি যদি প্রত্যেকটা লিমিট ছাড়িয়ে কোনো কনজাম্পশন করি, তাহলে নিশ্চয়ই সেটা হবে। এবার অকেশনালি কেউ যদি ড্রিঙ্ক করে, তাহলে সেক্ষেত্রে হয়তো হয় না। আমি লিমিটটা রাখাটা উচিত 100%। এটা তো আমাদের গেল যে প্রিভেনশনটা। এবার যদি কেউ অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে গিয়েছে, মানে তত সে বুঝতে পেরেছে না এবার আমার ডক্টরের কাছে যাওয়া উচিত, জানতে পারলো যে না সত্যিই সেটা হয়েছে, সেই সময় তার কি করণীয়? ওষুধ তো রয়েছেই তার সাথে সাথে। ওষুধ তো তাকে খেতেই হবে, তার সাথে মেন হচ্ছে তার কিছুটা, এখন যেমনি বলা হয়, লাইফস্টাইল মডিফিকেশন। হুম তো সেইটা সূত্রে আমার কি করতে হবে, প্রথমে আমার কিছুটা এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করলে কিন্তু এই ক্ষেত্রে অনেকটা হেল্প পাওয়া যায়। আর দ্বিতীয় কথা, একটু যদি আমি ওজনটাকে কমাই, তাহলে কিন্তু পায়ে গিয়ে প্রেশারটা অটোমেটিক্যালি কম আসবে। এবার আমি যদি বলি যে ওজনটা কমাবার এ নয় কি আমি না খেয়ে থাকবো, হুম কিছু খাবো না এদিকে, তাতে কি হয়, আমার ব্যালেন্স ডায়েটটা একদমই নষ্ট হয়ে যায়। সেই জন্য প্রপার খাওয়া, লিমিট খাওয়া, প্রপার ব্যালেন্স ডায়েটটা মেনটেন করে তাকে চলতে হবে। প্রপার অবশ্যই হাইড্রেশন, জলটাও কিন্তু মেন ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি আমি করি, তাহলে কিন্তু অনেকটা আমি ওই ওষুধ তো খেতেই হবে ডাক্তারের কাছে, আমরা যখন প্রেসক্রাইব করা হয়, তার সাথে এটা অনেকটা ভালো থাকবো আমরা। তো ওষুধটাকে এটা কি সারা জীবনের জন্যই খেতে হবে, নাকি একটা পার্টিকুলার টাইম লিমিটেশন আছে যে এই সেটা টাইমে খেতে হবে? ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কতটা সিভিয়ারিটির উপরে। হয়তো অনেক সময় দেখা যায় যে ওটা কমে যাচ্ছে, তখন হয়তো খেতে হয় না, বা পাওয়ার ডোজটা অনেক সময় কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখে তখন সেটাকে অ্যাডজাস্ট করা হয়। তবে খাবারের দিক থেকে আমি বলবো যে সারা জীবনই এটা মেনটেন করা হুম উচিত। হুম কিছু ক্ষেত্রে কি এটা জেনেটিকও? কিছু ক্ষেত্রে এটা জেনেটিক্সও, কেন এর সাথে আবার আমরা ইউরিক অ্যাসিড, প্রোটিন রিলেটেড সব কিছু কিন্তু আবার আসে। ওর সাথেও অনেক সময় এটা হয়, সেই ক্ষেত্রে আমাকে প্রোটিন দিতে হয়। আর এটা যেহেতু জিনের মধ্যে থাকে, হুম অনেকটা ক্যারি ফরওয়ার্ড হয়। কিন্তু আবার একটা কথা বলি, যদি যদি ক্যারি ফরওয়ার্ড হয়ই আমার জিনে, সেটা আমি চেষ্টা করব যাতে ওটা 70 বা 75 এর এজের মধ্যে আসে, সেটা যেন আমার 50-র মধ্যেই না এসে হুম যায়। তো সেই জন্য তার আগে থেকেই আমি প্রিভেনশনটা নেওয়ার চেষ্টা করব। কি ধরনের খাওয়া দাওয়া মেনলি করা উচিত, এই মানে ডায়েটে কি রাখবে এর জন্য, যাতে মানে দেখুন, প্রপার একদম যে। পোর্শনটা যদি আমি ঠিক করে রাখি, ডায়েটে অবশ্যই আমি কিছু প্রোটিন পার্ট, যেন লিন প্রোটিন যাকে বলে, হুম আমি সেগুলোকে রাখবো। যেমনি আমরা প্রত্যেকদিন চেষ্টা করব
ডিম, গোটা হোল ডিম খেতে, যেটা আগেকার কনসেপশন ছিল যে ইয়েলোর মধ্যে বা ডিমের কুসুম ইয়কের মধ্যে কোলেস্ট্রল থাকে, এটা নয় এখন কনসেপশন। অ্যাটলিস্ট একটা করে ডিম নর্মাল মানুষ প্রত্যেকে খেতে পারে, অন্য যদি তার কিছু অ্যালার্জেটিক প্রবলেম না থাকে তো। আর মাছ, জেনারেলি আমরা মাছ কিংবা চিকেন একটা তো একবেলা খাই। ভাজাভুজি তেল মশলা একটু কম খেলে অবশ্যই ভালো, কিন্তু এটা নয় কি একদমই খাবো না যে আমার ফ্যাটটাই থাকবে না। ব্যালেন্স ডায়েটের মধ্যে ফ্যাটও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুড ফ্যাট বিষয়। যেটা রয়েছে। কারেক্ট। আর ভিটামিনস এন্ড মিনারেলস অবশ্যই লাগবে, কেন আমার ইমিউনিটি পাওয়ার তার জন্য চাই, কেন আমার শরীর রুখতে, যে ডিজিজগুলো আছে তাকে আমাকে বাধা দিতে সেই একমাত্র হেল্প করে। তো আমি কিছুটা ভিটামিন সি যেটা বলছিলাম সেই জাতীয় জিনিস বা অন্যান্য যে কোনো সিজনাল ফল বা সবজি যেগুলো হয় সেগুলো যেন অবশ্যই খায়, কেন সবজির মধ্যেও প্রচুর ভিটামিনস গুলো থাকে, সেগুলো গিয়ে আবার সেটা আমার শরীরে অনেকটা হেল্প করবে। আর এক্ষেত্রে বলা যায় যে কার্বোহাইড্রেটস যদি আমি একটু কম খাই তাহলে মেবি ভালো, বিকজ আমি সেই জায়গাতে কিছু ফাইবার রিচ, কিছু অ্যান্টি অক্সিডেন্টস যেগুলোতে বেশি আছে, সেই সব খাবারগুলো যদি খাই তাহলে আরো তাড়াতাড়ি আমরা রিকভারও করতে পারবো এবং বজায় রাখতে পারবো নিজের হেলথটাকে। তো ভাত রুটি এগুলো কি না খাওয়াই বেটার তার মানে? কখনোই না। ভাত রুটি দুটোই খাওয়া উচিত, কিন্তু তার পরিমাণটা যেন ঠিক থাকে। এটা নয় কি আমরা ভাতের অ্যামাউন্টটাই বেশি খেলাম। আরেকটা আমাদের কনসেপশন আছে যে ভাত কম খেয়ে রুটির অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো তাহলেই নাকি আমাদের কার্বোহাইড্রেটটা কমে যায়, কিন্তু একই পরিমাণে তার যে ক্যালোরিজ যে থাকে ভাত আর রুটির মধ্যে একই থাকে। সেজন্য তুমি ভাতই খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কম পোর্শনে ভাত খাও। সেইটা রিপ্লেস করবে মোর অফ স্যালাড, মোর অফ ফাইবার, শাক পাতা সবজি, ফল, মাছ, মাংস, ডিম, যাই, দই, এগুলো দিয়ে রিপ্লেস করব। রুটি ভাত একই জিনিস। এখন আরো আছে যেমনি ধরো ওটস, মুসলি, এসব জিনিসগুলো আছে, বাট অল কামস আন্ডার তোমার কার্বোহাইড্রেটসই আছে এগুলো। সেজন্য মাত্রাটা কম খেয়ে এই ফাইবার জাতীয় জিনিসগুলোকে যদি আমি বাড়াই তাহলে অনেকটা বেটার থাকবে। আরেকটাও হয় যেমনি ধরো অনেকে মাসল বানাবার জন্য বেশি হুম প্রোটিন হুম খায়, হুম। কিন্তু সেটা আবার গিয়ে হয়তো তারা অজান্তেই হয়তো এমন কিছু খাচ্ছে যেটা গিয়ে কিডনির উপর বেশি প্রেশার পড়ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তারকে যদি জিজ্ঞেস করে বা তার পরামর্শ নিয়ে যদি খায় কতটা তার প্রোটিন লাগবে, কতটা ইউটিলাইজেশন হচ্ছে সেই প্রোটিনটা খেয়ে সেটা যদি করে, আমার মনে হয় ওটা অনেক ক্ষেত্রে বেটার হবে। তবে একটা করে বা দুটো করে ডিম ইজিলি খাওয়া যায় অন্য কোনো যদি তার প্রবলেম না থাকে তো। হুম হুম। এবার প্রোটিন রেস্ট্রিকশন অনেক জায়গায় করা হয়, সেক্ষেত্রে সেটা থেরাপিউটিকের দিকে গেলে বা কোনো ডিজিজ থাকলে সেই সংক্রান্ত, আদারওয়াইজ জেনারেলি করা হয় না। অনেকে তো ল্যাকটোজ ইনটলারেন্ট হয়, তো সেক্ষেত্রে দুধটা আপনি বলছেন যে দুধটা অনেক বেশি এক্ষেত্রে কার্যকরী, তারা কি করবে? দেখুন, দুধ যে ল্যাকটোজ আছে এছাড়াও কিন্তু অনেক মিল্ক পাওয়া যায়, অ্যালমন্ড মিল্ক আছে, অন্যান্য খাবার আছে, সেগুলো থেকেও কিন্তু আমি দুধ জাতীয় জিনিসটাকে নিয়ে আসতে পারি, সেম অথবা বেনিফিটস। সেম বেনিফিটস আমি পেতে পারি। অথবা অনেক সময় ফুল ল্যাকটোজ ইনটলারেন্স হলে আলাদা, বা দইও আলাদা পাওয়া যায়, কার্ড আলাদা পাওয়া যায়, এবং ইয়োগার্টস অনেক কিছু পাওয়া যায়, সেইগুলো আমরা খেতে পারি, তাতে অনেকটা কিছু প্রবলেম হবে না। অথবা ছোট মাছও খেতে পারি, তাহলে ছোট মাছ, তাতে বোনসের মধ্যে প্রচুর জাতীয় ক্যালসিয়াম আছে। ইভেন এফ তিল, সিসাম সিডস যাকে বলে, তার মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো সেটাও যদি আমি খাই কোনোভাবে, যদি আমি আহ বাঙালি বাজারে তিলের নাড়ু বা তিলের বরফি, গুড়ও থাকছে তাতে, যদি অন্য কোনো প্রবলেম না থাকে, আমার সুগার জাতীয় জিনিসের কিছু প্রবলেম না থাকে, আমি সেটা দিয়েও খেতে পারি। অথবা কিছু রান্নার উপরে আমরা তিল তিলটা ছড়িয়ে দিলাম, সেটাও আমার কাছে বেনিফিটস আসতে পারে। অস্টিওপোরোসিসে যেটা আমরা দেখি, অনেকে বলে যে অস্টিওপোরোসিস হয়েছে ওনার, তো উনি পড়ে গেছেন এবং হাড় ভেঙে গেছে। এটা কি খুব কমন যে পড়লেই তার হাড়টা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে ভেঙে যেতে পারে? হ্যাঁ, সেটা তো হতেই পারে, কেন অস্টিওপোরোসিস মানে পুরোটাই হাড়ের হাড় ঘনত্ব রিলেটেড। কমে যাচ্ছে। কারেক্ট, হাড় রিলেটেড প্রবলেম।
সেজন্য তাকে মেডিসিন, বয়সকালীনে আমরা মেডিসিনটা দিয়ে রাখে ডাক্তারবাবুরা, কারণ আমাদের অ্যাবসর্পশন, খেলেই তো হবে না, খালি অ্যাবসর্পশন শরীরে কতটা হচ্ছে, কতটা সে মাছ মাংস আমরা বলছি যে এত এত পোর্শন খাও, এই যে বলছি 2টো করে ডিম খাও, হয়তো সেই মানুষটা খেতেই পাচ্ছে না, হয়তো অর্ধেক খাচ্ছে আর অর্ধেকটা ফেলা যাচ্ছে। তো সেটাও আমাদের দেখা উচিত যে কতটা কনজাম্পশন হচ্ছে, কতটা অ্যাবজর্পশন হচ্ছে নিউট্রিশনের দিকে। তবেই কিন্তু আসল যে ব্যালেন্স ডায়েটটা, তবেই একটা মানুষের বোঝা যায়। আর গুড ফ্যাট যেটা রয়েছে মেনলি, ওটা তো তাহলে কনজিউম করা খুবই উপকারী। একদম, ফ্যাট দেখো দরকারি, শরীরের মধ্যে ফ্যাট দরকারি। আর এখন তুমি বলতে পারো যে আমরা ভালো ঘি আমরা দেওয়া উচিত, খাওয়া উচিত, তবে পোর্শনটা অবশ্যই ঠিক করে। এটা নয় কি বলছি বলেই 4-5 চামচ ঘি খেয়ে ফেললাম, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো সেটাই আমি তাহলে 1 চামচ বা হাফ টিস্পুন ঘি দিই, বা ডালে আমরা একটুখানি ঘি দিয়ে খাই, সেটা খেতেও ভালো লাগে আর আমার শরীরের মধ্যে সেটা অনেকটা বেটার কাজ করে। আর গুড ফ্যাটস অনেক কিছু কিছুর মধ্যেই থাকে, সবকিছু সিডস এর মধ্যে অনেক কিছু গুড ফ্যাটস থাকে, নাটস এর মধ্যেও থাকে, অ্যালমন্ডস থাকে, ওয়ালনাটস থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমি মুঠো মুঠো না খেয়ে অ্যাটলিস্ট 4টে অ্যালমন্ডস, 2টো ওয়ালনাটস, এই ক্ষেত্রে যদি আমরা খাই, অ্যান্ড এটা যদি আমি রেগুলারাইজ খাই, তাহলে কিন্তু অনেকটা আমার শরীরের বেনিফিট দেবে। একটা জিনিস মনে রাখবেন যে এটা নয় কি আজকে খেলাম বলে কালকেই আমি সব ঠিক হয়ে যাবো, এটা কখনোই হতে পারে না। মিনিমাম 3-4 মাস, 6 মাস কিন্তু টাইম দিতে হবে সবকিছু জিনিসে। শরীরটা কিন্তু একটা মেশিনের মতো, সে আস্তে আস্তে নিজেকে তৈরি করে নেবে নিজেরটা। আর এই যে গুড ফ্যাটের ক্ষেত্রে আমরা তাহলে একটু আসি তেলের বিষয়, যেমন সাদা তেল এবং সর্ষের তেল বা অন্যান্য বিভিন্ন ধরনের যে তেলগুলো আমাদের বাজার চলতি রয়েছে, তো সাদা তেল কি খাওয়া উপকারী নাকি সর্ষের তেলটা বেটার? সর্ষের তেলটা অনেক বেশি উপকারী, কেন ওর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেহেতু প্রেজেন্ট থাকে। সেই কালীনই আমরা সর্ষের তেলটাতে আমরা আবার ফেরত চলে যাচ্ছি। আমরা আগে বলতাম যে সাদা তেল খেতে, আস্তে আস্তে আমরা সর্ষের তেলের দিকে বা অন্যান্য তেলের দিকে ফেরত চলে যাচ্ছি। সানফ্লাওয়ার অয়েল বা এই যেমনি হোয়াইট অয়েলস যেগুলো, সেইগুলো যে খাবে না সেরকম নয়, তবে মাত্রাটা যেন নিয়ন্ত্রণে থাকে সবসময়। তাহলে তো আমাদের একদম কম বয়স থেকেই সচেতন হওয়া উচিত যাতে ফিউচারে গিয়ে অস্টিওপোরোসিস না হয়। তো এই বিষয়ে যদি আপনারা একটু পরামর্শ দেন আমাদের দর্শকদের জন্য। দেখুন, আমরা প্রিভেন্ট করতে পারি, একদমই যে হবে না সেটা কখনোই বলা যাবে না, বাট প্রিভেন্ট করার জন্য প্রিকশনস অবশ্যই আমাদের আগে থেকে নিতে হবে। আগে থেকে না নিলে ওটা তাড়াতাড়ি এসে যাবে আর ওই কষ্ট ভোগ করতে হবে সেই ক্ষেত্রে। আর সেই ক্ষেত্রে বলি যে আমরা জলটাও ভালো করে খাওয়া উচিত। একটা ধরুন একটা মানুষের মিনিমাম 3 থেকে 4 লিটার জল তার খাওয়া উচিত। যদি তার অন্য কিছু যদি তার প্রবলেম না থাকে, বা রেস্ট্রিকশন অফ দ্য ফ্লুইড না থাকে, বা কিডনির সমস্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে সে জলটা অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার তার খাওয়া উচিত। খালি জল অনেক সময় স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রেও হয় যে ওরা অতটা জল 1-2 লিটার জল খেতে পারে না, তখন আমরা অ্যাটলিস্ট ফ্রুট জুস বা ডাবের জল বা নুন চিনি লেবুর শরবত দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরের ফ্রুট জুসটা বা প্যাকেট ফ্রুট জুসটা প্লিজ অ্যাভয়েড করবেন, ওর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে। বাড়িতে আপনি বাচ্চাদের ফ্রেশ জুস যাকে আমরা বলি, সেটা আপনারা করে দিন, তাতে অনেক বাচ্চাও ভালো থাকবে, আপনারাও ভালো করে সুস্থ রাখতে পারবেন বাচ্চাদের এবং বড়দের। ধন্যবাদ ম্যাডাম, নমস্কার। তো আজকে আমাদের টপিক ছিল যে অস্টিওপোরোসিস হলে ডায়েটটা কি হবে, আর এই বিষয়ে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এরকম আরো অনেক নতুন ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি পালস টিভির পর্দায়।